এটাকে স্কেল দিয়ে টানবে, তাহলে সব থেকে ভালো হবে, সোজা হবে, তাহলে না হলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না। ঠিক আছে, এইটা হলো। তার পরের দাগটা তাহলে কি হবে? তার পরের দাগটা দেখো, অ্যাকচুয়ালি টুপিটা একটুখানি আমার মানে এইটা ঠিক মানে সোজাসুজি টুপিটা আমার এইখানে হয়, টুপিটা একটুখানি আমার নিচে হওয়ার কথা, সামান্য একটু নিচে, এটা যদি সোজাসুজি লিখতে যেতাম, এইটা অ্যাকচুয়ালি টুপি। ওকে, তাহলে তার মাঝখান দিয়ে আরেকটা আমি এরকম করে ডট ডট করলাম, তারপর আবার একটা আমি এবার আরেকটা দাগ টানছি, সেটা যাবে ঠিক দেখো এই 3s এবং 2p মাঝখান দিয়ে চলে যাচ্ছে। তারপরেরটা দেখো, তারপরে দাগটা এগুলো অ্যাকচুয়ালি এটাকে ঠিকঠাক লিখলে তোমরা পারলে এটাকে একটু মানে স্কেল দিয়ে লিখবে, তাহলে দেখবে 3pটা একটু এইখানটা হওয়া উচিত আর 3dটা এইখানটা হওয়া উচিত। যেহেতু আমি এখানে স্কেল দিইনি বলে আমার এখানে একটুখানি দাগগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে পরের দাগটা কিরকম হবে? পরের ঠিক দেখো, এইটা আমি ডট 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 লিখলাম, তারপরের দাগটা টানবে দেখবে এইরকম হবে, এই তারপরে আবার ডট 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 ডট। অ্যাকচুয়ালি এই 3টা অ্যাকচুয়ালি একটুখানি আমার নিচে হবে, তার কারণটা হচ্ছে এই যে বললাম যে স্কেল দিয়ে করলে এগুলো ঠিকঠাক মতো হবে, যেহেতু আমি এখানে স্কেল ইউজ করছি না, ফলে আমার এখানে বেঁকে যাবে। তোমরা প্রত্যেকটা স্কেল দিয়ে করবে যখন করবে, তাহলে জিনিসটা সোজা হবে। এই এই যেমন হয়ে গেল একটা দাগ, একটুখানি আমার এখানটা বেঁকে গেছে। আর পরের দাগটা দেখো, ঠিক দেখো এরকম, তোমরা স্কেল দিয়ে করলে পুরো জিনিসটা একেবারে সোজা হবে। তারপর আবার এখানে ডট 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 একটা গেছে, 40টা আবার এখানে একটুখানি আমার নিচে হবে। ঠিক আছে, এইখানটা আছে অ্যাকচুয়ালি 40টা আছে, 4টা অ্যাকচুয়ালি এইখানটা। তাহলে পরের দাগটা আমি এভাবে টানছি, দেখো বেঁকে গেল এইরকম। তারপরে আবার এরকম ডট 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 করে টানবো, একটুখানি আমার এখানে বেঁকে যাচ্ছে। তারপরেরটা এরকম হবে, তারপরটা আবার ডট 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 টানবো, তারপরটা এরকম হবে। ঠিক আছে, মানে দেখো কি করছি, দেখো প্রথমে একটা দাগ টানছি, তার ঠিক আবার একটা পরে এভাবে দাগ টানছি, আবার এভাবে দেখো তোমরা এটা পরপর যদি তোমরা মানে স্কেল দিয়ে করবে এবং এটাকে একটা নির্দিষ্ট দূরত্ব ছাড়া ছাড়া করবে, তাহলে জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমি কি করছি, এটাকে আমি শুধু যোগ করে দিচ্ছি। দেখো প্রথমে আমি শুরু করছি এইখান থেকে, এই আসছে আসছে আসছে, এটাকে আমি এর সঙ্গে এখানে জুড়ে দিলাম, হলো। তারপরে এইটা এর সঙ্গে জুড়ে গেল, তারপরে এইটা এর সঙ্গে জুড়ে গেল, 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 তারপরে এইটা এর সঙ্গে জুড়ে গেল, এইটা এর সাথে জুড়ে গেল, এইটা এর সাথে জুড়ে গেল, এর সাথে জুড়ে গেল, এর সাথে জুড়ে গেল, এর সাথে জুড়ে যাবে, এর সাথে জুড়ে যাবে, এভাবে এটা পরপর যাবে। ঠিক আছে, এবার আমি এটাকে একটুখানি অ্যারো দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, কারণ আমরা অ্যাকচুয়ালি শুরু করছিলাম এইখান থেকে, তাহলে এই আসছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এইভাবে। এরকম। ঠিক আছে, এবার দেখো এই পার্টিকুলার ছবিটার সাহায্যে আমরা বলে দিতে পারবো কার শক্তি কম কার শক্তি বেশি। দেখো আমি প্রথমে এখান থেকে শুরু করবো, এইখান থেকে যেভাবে আমরা যাব এই তীর চিহ্ন বরাবর, সেইভাবে কি হবে না ক্রমশক্তিটা বাড়তে থাকবে। তার মানে সব থেকে শক্তি কম কার? 1s, তারপরে কে আসছে দেখো 2s, তার মানে 1s থেকে 2s বেশি, তার মানে আমি এভাবে দেখো লিখছি এখানে, প্রথম হচ্ছে 1s, তারপরে 2s, তার মানে 1s এর থেকে 2s এর শক্তি বেশি। তারপরে দেখো এইভাবে যাও, পরপর দেখো 2s এর পর কে আসছে 2p, তারপরে কে আসছে 3s,
তারপরে দেখো কি আসছে 3s এর পর 3p, 3p এর পরে কি আসছে দেখো, 3p এর পরে দেখো 3d9 আসছে, দেখো কি আসছে দেখো 3p এর পরে 4s, তারপরে তীর চিহ্ন বরাবর যাও কি আসছে 3d, ঠিক আছে। 3d এর পর কি আসছে দেখো 4p, তারপরে কি আসছে দেখো 5s, ঠিক আছে। এরপরে আরো আছে 5s এর পর দেখো কি আসছে 5s 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 এর পর আবার চলে আসছে 4d, তারপরে দেখো 4d এর পর আবার আসছে 5p, এরকম করে এটা পরপর আছে, এভাবে যাচ্ছে। অর্থাৎ ইলেকট্রন গুলো এইভাবে পূর্ণ হবে। প্রথমে পূর্ণ হবে 1s কক্ষকে, তারপর 2s, তারপরে 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপরে 4p, তারপরে 5s, তারপর 4p, তারপর 5p, এভাবে এটা চলছে, ঠিক আছে। তাহলে এই আমরা তিনটে নীতি সম্বন্ধে আমরা জেনে গেলাম। এবার আমরা ইলেকট্রন বিন্যাসটা এবার শিখবো। এবারে আমরা শিখব ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন অফ এলিমেন্ট। ইলেকট্রন বিন্যাস এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, এটা আমাদের সারা জীবন কাজে লাগবে। আমরা কেমিস্ট্রি করবো। তাহলে আমি একদম থেকে প্রথম থেকে শুরু করছি। তাহলে সব থেকে ছোট মৌল হাইড্রোজেন, এখানে লিখছি পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে। এখানে লিখছি মৌল, এখানে লিখছি ইলেকট্রন বিন্যাস, আর এখানে লিখছি কিভাবে সেটাকে অ্যাকচুয়ালি মানে দেখাতে হবে। আচ্ছা আমি এভাবে লিখছি, দেখো সর্বদাই প্রথম লিখছি আমি হাইড্রোজেন, এর ক্ষেত্রে কত পরমাণু ক্রমাঙ্ক 1, তার মানে ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কিন্তু 1। তাহলে কি হবে ইলেকট্রন সংখ্যা 1 হলে? তাহলে প্রথমে কি আছে 1s কক্ষক আছে, তাহলে 1s কক্ষকে তাহলে টোটাল কটা থাকতে পারে আমার? দুটো। এখানে কটা আছে? একটা, বলে আমি একটা দিয়ে দিলাম, আর তো আমার এখানে ইলেকট্রনই নেই। এটাকে অ্যাকচুয়ালি কিভাবে লেখা হয়? লেখা হয় এইভাবে, এখানে একটা বক্স করা, মানে এটা অ্যাকচুয়ালি 1s কক্ষ, এখানে একটা ইলেকট্রন আছে, হলো। তারপরে আছে হিলিয়াম, কটা, কত পরমাণু ক্রমাঙ্ক? 2, কারণ এখানে, তার মানে এখানে কতগুলো আছে ইলেকট্রন? দুটি। তাহলে কি হবে 1s2, তাহলে এইখানে কি হবে এই একটা, এই দুটো হয়ে গেল। তারপরে ধরো আসছি আমি লিথিয়াম, কত পরমাণু ক্রমাঙ্ক? 3, তাহলে কত হবে? তাহলে এর 1s2, 1s2 কেন না 1s এ ম্যাক্সিমাম কত থাকতে পারে? ইলেকট্রন দুটো থাকতে পারে, তাহলে 2 হয়ে গেল। এখন দেখো একটা ইলেকট্রন পড়ে আছে, তাহলে সেটা তাহলে পরেরটাই যাবে। 1s এর পরে কি আছে? 2s, তাহলে 2s এ তাহলে কটা আছে ইলেকট্রন? আর এক্সেস 1, তাহলে 1s2 2s সমান। তাহলে এইখানে লিখে দিলাম, তাহলে এইটা 1s, এইটা 2s, ঠিক আছে, এটা 1s। তাহলে এখানে প্রথমে দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, 2s এ কটা আছে? একটা দিয়ে দিলাম। তারপরে ধরো বেরিলিয়াম 4, তাহলে এটা হচ্ছে 1s2 2s2, হলো, 2 দিয়ে 4 হয়ে গেল। তাহলে 1s এ দুটো দিয়ে দিলাম, এই 2s এ দুটো দিয়ে দিলাম। এভাবে তোমরা করবে পরপর। আমি একধার থেকে সব করাচ্ছি না, আমি কিছু কিছু এখানে বেছে বেছে করাচ্ছি। ধরো
নাইট্রোজেন, এর কত পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে 7 হলে কি হবে 1s2 2s2 হয়ে গেল 2 2 4। এবার তারপরে কে যাবে, অর্থাৎ এই দুটো আমার কক্ষ ভর্তি হয়ে গেছে, তারপরেও এক্সেস ইলেকট্রন পড়ে যাচ্ছে, কোথায় যাবে, তারপরে কক্ষে যাবে। পরের কক্ষ কি আছে 2s এর পরে 2p, তাহলে 2p এর ক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে 2p হলে তাহলে 2p হচ্ছে 2 2 4, তাহলে 2p তে কটা থাকবে, তার বাকি 3টে থাকবে। তাহলে এটা হচ্ছে এইটা 1s 2s 2p, কারণ আমার 2p তে আমার 3টে কক্ষক থাকে, তাহলে এইখানে 2p তে দুটো আছে, সরি 1s এ দুটো আছে, দুটো দিয়ে দিলাম, 2s এ দুটো আছে, দুটো দিয়ে দিলাম, 2p তে 3টে কিরকম করে হবে, প্রত্যেকটাতে একটা করে যাবে এবং প্রত্যেকটার স্পিন একই দিকে হবে, এইরকম। সেরকম ধরো যদি অক্সিজেন হয়, অক্সিজেনের কত 8, তাহলে 1s2 2s2 কত হবে 2 2 4 2p 4, টোটাল হয়ে গেল 8। তাহলে কিরকম করে এটা ফিল আপ হবে, তাহলে এইখানে দুটো প্রথমে পূর্ণ করলাম 1s2 2s2, এই 2s2 2p4, প্রথমে একটা করে দিয়ে দাও, একটা করে দেওয়া হয়ে গেল, এখন একটা পড়ে আছে, তাহলে এইটা হয়ে গেল আরেকটা, ঠিক আছে। আচ্ছা, এবার বাকিগুলো তোমরা নিজেরা করবে, আমি সব এখানে করাচ্ছি না। এরপর ধরো আমি আর একটা একটুখানি বড় ধরনের একটা নেই মৌল, ধরো ক্লোরিন। ক্লোরিনের কত পরমাণু ক্রমাঙ্ক 17, 17 মানে তাহলে কি হবে 1s2 2s2 2p6, কারণ 2p তে সর্বাধিক কত থাকতে পারে ইলেকট্রন 6টা, তাহলে দেখো কত হলো 2 2 4 6 10, টোটাল কটা আছে ইলেকট্রন 17, তাহলে আমার হয়ে গেছে এখানে 10টা, তাহলে এখনো 7টা পড়ে আছে। তাহলে 2p এর পর কি হয়, 2p এর পর হয় দেখবে 3s হয়, তাহলে 3s আমি দুটো দিয়ে দিলাম। 3s এর পর দেখো তাও আমার এখানে কটা হয়েছে 10 2 12টা, এখন আমার 5টা পড়ে আছে, তাহলে 3s এর পর কি হয় 3p, তাহলে 3p তে এখানে 5টা দিয়ে দিলাম। তারপরে ধরো আর্গন, আর্গনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 18, তাহলে 18 কিভাবে লিখবো, তাহলে 1s2 2s2 2p6 3s2 2 2 4 6 4 6 10 2 12, এখন তার কটা পড়ে আছে 6টা, তাহলে 3p তে 6টা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল এটা, ঠিক আছে। এরপরে ধরো আর একটা যদি এক্সাম্পল নেই, ধরো এরপরে পটাশিয়াম, পটাশিয়াম কত 19, তাহলে কিভাবে লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6, এই অবধি দেখো 2 2 4 6 10 2 12 6 18টা হয়ে গেল, এখন একটা পড়ে আছে, তাহলে সে কোথায় যাবে, 3p এর পরে যে আছে, 3p এর পরে কে আছে, 3p এর পরে 4s আছে, তাহলে 4s এ গেল একটা, এটা হলো আমার পটাশিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবার বলি যখন আমাদের এত বড় একটা হয়ে যাবে, অর্থাৎ এত বড়টাকে আমরা না লিখে এর পরিবর্তে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো এই পোরশনটা তো আমার এই পোরশনটা কার, এই পোরশনটা আমার আর্গনের ইলেকট্রন বিন্যাস, তাহলে আমরা এটাকে এত বড় না লিখে সময় নষ্ট না করে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আর্গন, এইটার মানেই বোঝায় যে এই জিনিসটা, মানে এইটার মানে হচ্ছে যে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা আছে, তারপরে লিখছি আমি 4s1, মানে আমি এই এতটা বড় না লিখে এটাকে আমি সংক্ষেপে এইভাবে আমি লিখে দিতে পারি, ঠিক আছে। তোমরা আগে পড়েছো যে আর্গনটা একটা ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, কেন বলো দেখিনি আর্গনটা আমাদের ইনার্ট গ্যাস, কারণটা হচ্ছে দেখো এর ক্ষেত্রে দেখো সমস্ত দেখো কক্ষ দেখো পুরোপুরি ফিল আপ আছে, দেখো প্রত্যেকটা কক্ষ পুরোপুরি ফিল আপ, 1s 2s 2p 3s 3, মানে যার যটা ইলেকট্রন নেওয়ার কথা প্রত্যেকটা দেখো ঠিক ততগুলো করে ইলেকট্রন নিয়ে বসে আছে, ফলে এর ক্ষেত্রে কোনো ইলেকট্রন কোনো কক্ষ ফাঁকা নেই, যার জন্য এটা কিন্তু একটা ইনার্ট গ্যাস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরকম তোমরা আরো কিছু দেখবে তোমরা এক্সাম্পল। এরপর ধরো আমি আসছি ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের 23,
তাহলে 23 মানে কত হচ্ছে 1s2 2s2 2p6। আচ্ছা আমি এত বড় আর লিখছি না, আমি এটাকে শর্টে লিখছি, মানে আমি এইভাবে লিখছি আর্গন মানে আমার 18টা পূর্ণ হয়ে গেল। এইটুকু মনে রাখবে, আর্গনের যেহেতু পরমাণু ক্রমাঙ্ক কত 18, মানে এইটা আমার লিখে দেওয়া মানে আমার 18টা ইলেকট্রন আমি ফিল আপ করে দিয়েছি। তারপরে তাহলে এখনো তাহলে কটা পড়ে আছে 18 5 এ 23, এখনো 5টা পড়ে আছে। তাহলে 5টা ইলেকট্রন তাহলে আমার এখানে 5টা ইলেকট্রন কোথায় ফিল আপ হবে না এই চিপির পর তাহলে কে আছে, চিপির পর আছে 4s, তাহলে 4s এ তাহলে কটা ইলেকট্রন ফিল আপ হবে দুটো, তাহলে কত হলো 18 দিয়ে 20, তারপরে কে আছে সিডি, তাহলে 20 আর 3 এ 23, ব্যাস হয়ে গেল 18 দিয়ে 20 আর 3 এ 23। এরপরে আসি ক্রোমিয়াম, কত পরমাণু ক্রমাঙ্ক 24। এবার এখানে দেখো আর্গন হলো, তারপরে কি হবে আর্গন মানে কত 18 4s2 18 দিয়ে 20, তাহলে সিডি কত হবে 4, 20 4 24। কিন্তু অ্যাকচুয়ালি এইটা এখানে হয় না, এখানে কি হয় এইটা না হয়ে এর পরিবর্তে হয় 4s1 হয়, সিডি 5 হয়। তার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে যে সব সময় কক্ষকগুলো যদি পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে তাহলে সেই সিস্টেমটার স্থায়িত্ব অনেক গুণ বেড়ে যায়। কি বললাম, কোনো একটা কক্ষক যদি পুরোপুরি পূর্ণ থাকে অথবা সেটা যদি অর্ধপূর্ণ থাকে, মানে ফুলফিল বা হাফ ফিল, মানে আমি তো একটুখানি এটা মুছে দিচ্ছি এই জায়গাটা। কোনো একটা কক্ষ যদি পুরোপুরি পূর্ণ থাকে অথবা যদি অর্ধপূর্ণ থাকে তাহলে সেটা কি হয় স্টেবল হয় বা স্থায়ী হয়। ঠিক আছে, পুরোপুরি পূর্ণ আর অর্ধপূর্ণ বলতে কিরকম, আমি যদি বলি কোনো একটা পি কক্ষক, ধরো কোনো একটা আমার পি কক্ষকে সর্বাধিক কটা থাকতে পারে ইলেকট্রন 6টা। ঠিক আছে, তার মানে টোটাল থাকতে পারে 6টা, তার মানে পি কক্ষকটা যদি পুরোপুরি পূর্ণ থাকে তখন তাহলে সেখানে কটা থাকবে 6টা, আর সেটা যদি অর্ধপূর্ণ থাকে মানে কটা থাকবে তার অর্ধেক 3টা। তাহলে এইটাকে বলছি আমরা পুরোপুরি পূর্ণ আছে, আর এটাকে বলছি আমরা অর্ধপূর্ণ আছে বা হাফ ফিল আছে। তার মানে যখন এই দুটো সিচুয়েশন থাকবে তখন কি হবে, এটা অনেক বেশি আমার স্থায়ী হবে। সেরকম আমি যদি বলি ডি এর ক্ষেত্রে টোটাল কটা ইলেকট্রন থাকতে পারে, টোটাল কটা ইলেকট্রন থাকে 10টা। তাহলে এর ক্ষেত্রে পুরোপুরি পূর্ণ মানে D10 আর অর্ধপূর্ণ মানে D5। সেই জন্য দেখো এইখানে কি হয়েছে, দেখো অ্যাকচুয়ালি আমরা প্রথমে কি বলছিলাম যে যদি আমার 24 হতে হয় তাহলে 4s2 আর এটা হচ্ছে 3d4 হওয়া উচিত, কিন্তু তাতে দেখো ডিটা দেখো কিন্তু এখানে তার ফলে কি হচ্ছে, দেখো ডিটা কিন্তু অর্ধপূর্ণ হচ্ছে না। সেই জন্য কি করবে কি করবে এই 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে কি হবে এটা 5 হয়ে যাবে। তাহলে কি হবে, দেখো এটাও কিন্তু আমার এখানে 24 হচ্ছে, দেখো 18 + 1 19 + 5 24। তাহলে এই যে এখানে 24 হওয়ার ফলে কি হচ্ছে, দেখো এই আমার 3dটা হচ্ছে এখানে অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে, হাফ ফিল্ড হয়ে যাচ্ছে। আর এটা অর্ধপূর্ণ হয়ে যাওয়ার জন্য এই সিস্টেমটা অনেক বেশি স্থায়িত্ব পেয়ে যাচ্ছে বা অনেক বেশি এখানে স্টেবিলিটি পেয়ে যাচ্ছে, যার জন্য ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে এইটা 4s1 এবং 3d5। এটা আমরা একটুখানি খেয়াল রাখবো। সেরকম আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, ধরো আমি যদি বলি কোপারের ক্ষেত্রে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 29। তাহলে এর ক্ষেত্রে কি হবে, দেখো আমি আর্গন লিখছি, তারপরে 4s2, তাহলে কত হলো 18 দিয়ে 20, তাহলে 3d এখানে 9 হবে। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, দেখো 3d 9 মানে এটা কিন্তু পুরোপুরিও পূর্ণ নয় আবার এটা অর্ধপূর্ণ নয়, তার জন্য কি হবে এইটা 4s1 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 3d10। তার মানে কোপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 4s1 3d10। এটা একটু তোমরা খেয়াল রাখবে।
আচ্ছা, এরপর আরেকটুখানি এখানে বলে দিই, বললে আমার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপর দেখবো আমরা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন অফ আয়ন। আয়ন মানে এখানে কি, ক্যাটায়ন এবং অ্যানায়ন। ঠিক আছে, প্রথমে আমি আসছি অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস কিভাবে করব। অ্যানায়ন মানে কি, অ্যানায়ন মানে হচ্ছে কোনো একটা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তখন সে অ্যানায়নে পরিণত হয়। মানে ধরো আমি যদি বলি, ধরো কোনো একটা পরমাণু এম, সে ধরো এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কি তৈরি হবে সেখান থেকে, এম এন মাইনাস, এটাকে বলছি আমরা অ্যানায়ন। ঠিক আছে, অর্থাৎ কোন একটা পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে এখানে তত মাইনাস হবে। একটা গ্রহণ করলে এখানে হবে 1 মাইনাস বা শুধু মাইনাস, দুটো গ্রহণ করলে 2 মাইনাস, তিনটা গ্রহণ করলে 3 মাইনাস, এরকম। আচ্ছা, এরপরে দেখো আমি যদি বলি তাহলে এদের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব। না একেবারে সিম্পল, না আমরা প্রথমে এই এম মানে আমরা সেই পরমাণুটার আমরা ইলেকট্রন বিন্যাস লিখব, লেখার পর তার এখানে যত মাইনাস মানে কি ততগুলো সে ইলেকট্রন গ্রহণ করেছে, মানে ততগুলো ইলেকট্রন তার বহিস্তম কক্ষ মানে যেখানে ইলেকট্রন এখনো পূর্ণ হওয়া বাকি আছে সেখানে ইলেকট্রনটাকে আমরা পূর্ণ করব। কিরকম আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বলছি। ধরো আমার ক্লোরিনটার ক্ষেত্রে কত পরমাণু ক্রমাঙ্ক, 18। তাহলে এর ক্ষেত্রে কি হয় ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s2 3p5 2 2 4 6 10 2 12 5 17। যদি আমি Cl মাইনাস নেই তাহলে এখানে কি হয়ে আছে, না দেখো এ তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে সেই একটা ইলেকট্রন তাহলে কোথায় ঢুকবে, না এর যে বহিস্তম কক্ষ, অ্যাকচুয়ালি এর বহিস্তম কক্ষ কোনটা, না বহিস্তম কক্ষ বলতে সবথেকে লাস্ট যে কক্ষটা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে তাকেই বলা হয় বহিস্তম কক্ষ বা আউটার মোস্ট অরবিটাল। আবার বলছি, কোন একটা পরমাণুর সবথেকে কক্ষটা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে তাকেই বলি আমরা বহিস্থ কক্ষ বা আউটার মোস্ট অরবিটাল। তাহলে এইটার ক্ষেত্রে সবথেকে শেষে কোনটা পূর্ণ আছে, দেখো এই 3p-টা, তাহলে এইটাই হচ্ছে এর ক্ষেত্রে বহিস্থ কক্ষ। কি বললাম, বোঝা গেল? তার মানে এবার যখন একটা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে Cl মাইনাস হলো, তার মানে সেই ইলেকট্রনটা তাহলে কোথায় প্রবেশ করবে, প্রবেশ করবে আমার বহিস্তম কক্ষতে। তার মানে সেটা কি লিখবো তাহলে, তখন তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s2 এবং একটা ইলেকট্রন তাহলে কোথায় ঢুকবে, তাহলে এখানে তাহলে কি হবে, প্রথমে এখানে 5 ছিল, তাহলে এটা হচ্ছে আমার 6 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার Cl মাইনাস ইলেকট্রন বিন্যাস হলো, as simple as। আচ্ছা, এরপরে আমি আসি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। ক্যাটায়ন তৈরি হয় কিভাবে, কোনো একটা পরমাণু যদি n সংখ্যক ইলেকট্রন বর্জন করে মাইনাস n হয়, সেখানে তৈরি হয় Mn+, এটাকে বলি আমরা ক্যাটায়ন, তাই তো। তার মানে সে যতগুলো ইলেকট্রন ছেড়ে দিবে এখানে তার মাথায় তত প্লাস চার্জ তৈরি হবে। সে যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে এখানে +1 হবে, দুটো ছাড়লে +2 হবে, তিনটে ছাড়লে +3 হবে, এভাবে। তাহলে এদের ক্ষেত্রে আমরা কিভাবে করব ইলেকট্রন বিন্যাসটা, না প্রথমে আমরা এই পরমাণুটা ইলেকট্রন বিন্যাস করব, তারপরে সে যতগুলো ইলেকট্রন ছেড়ে দেবে সেই ইলেকট্রনটা তাহলে কোথা থেকে বেরোবে, আবার তার সেই বহিস্তম কক্ষ থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাবে। কোথা থেকে বেরোবে, বহিস্তম কক্ষ থেকে। যেমন আমি যদি বলি ধরো কে পটাশিয়াম, এর ক্ষেত্রে কত পরমাণু ক্রমাঙ্ক 19, তাহলে এর ক্ষেত্রে আমার ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে হচ্ছে 4s1 2 4 2 4 6 10 2 12 6 18 একে 19 হয়ে গেল। এবার যদি আমরা কে প্লাস বলি, তাহলে কে প্লাস মানে কি, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে এখানে তাহলে আমার কতগুলো ইলেকট্রন আছে, 18টা। তাহলে সেই ইলেকট্রনটা তাহলে কোথা থেকে বের হবে, না এই যে এইটা আমার এখানে বহিস্তম কক্ষ, তাহলে এইখান থেকে ইলেকট্রনটা এই হবে, এখান থেকে তাহলে আমার ইলেকট্রনটা বের হবে, তাহলে সেটা কি হবে 1s2 2s2 2p6
3s2 3p6 4s0। তাহলে এখানে কোনো ইলেকট্রন থাকবে না, তাহলে এটা তুমি 0 লিখতে পারো, এটাকে তোমার কোনো লেখার দরকারও থাকবে না। ব্যাস, এটা হলো আমার a প্লাসের ইলেকট্রন বিন্যাস। বোঝা গেল? তার মানে অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রনটা যেমন বহিস্তম কক্ষে ঢুকবে, সেরকম ক্যাটায়নের ক্ষেত্রেও ইলেকট্রনটা বেরোবে বহিস্তম কক্ষ থেকে। আচ্ছা, এবার একটুখানি যদি আমি কমপ্লিকেটেড কেস নেই, যেমন ধরো যদি আমরা সন্ধিগত মৌলগুলো বলি, সেক্ষেত্রে কি হয়? সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে আমার 3d অরবিটাল চলে আসে। ধরো আমি যদি একটা এক্সাম্পল বলি, ধরো ক্রোমিয়াম, এর ক্ষেত্রে 24 পরমাণু ক্রমাঙ্ক, তাহলে এর ক্ষেত্রে কি হবে ইলেকট্রন বিন্যাস? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে 4s1 3d5। দেখো 2 2 4 6 10 2 12 6 18 19 আর 5 24। এই হলো আমার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার যদি বলি যে ধরো ক্রোমিয়াম 2+ আছে, তার মানে ক্রোমিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে সেই ইলেকট্রনটা তাহলে কোথা থেকে বেরোবে? তাহলে সেই একই নিয়ম না এর বহিস্তম কক্ষ থেকে বেরোবে? ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে বলতো বহিস্তম কক্ষ কোনটা, 4s না 3d? অর্থাৎ 4s আর 3d এর মধ্যে কার শক্তি বেশি? 3d এর শক্তি বেশি। তার মানে এখানে 3d টা হচ্ছে বহিস্তম কক্ষ, 4s টা ভুল বললাম, এখানে 4s আর 3d এর মধ্যে 3d এর শক্তিটা বেশি, সেই জন্য 3d তে ইলেকট্রনটা পরে ঢুকছে। এবার এখানে একটা নিয়ম আছে, যেটাকে বলা হয় n+l রুল বা n+l এর নিয়ম। কিরকম? যে এই n আর l এর মধ্যে যার ক্ষেত্রে n+l টা বেশি হবে, একদম l এর মানটা কম হবে, সেখান থেকে আগে ইলেকট্রনটা বেরোবে। ঠিক আছে, অর্থাৎ যখন ইলেকট্রনটা বেরোবে যার ক্ষেত্রে n+l এর ভ্যালুটা কম, সেইখান থেকে প্রথমে ইলেকট্রনটা বেরোবে। ঠিক আছে, কিরকম? আমি যদি ধরো এই দুটো ধরতাম 4s আর 3d, 4s এর ক্ষেত্রে দেখো কত হয় n+l করলে, n এর মান কত 4, l এর মান কত 0, তাহলে এটা হচ্ছে 4। 3d এর ক্ষেত্রে n এর মান n+l করলে n এর মান হচ্ছে 3, l এর মান 2, তাহলে 5। তাহলে যেহেতু 4s এর ক্ষেত্রে n+l এর মানটা কম, সেই জন্য 4s থেকে আগে ইলেকট্রনটা বেরোবে, তারপর 3d থেকে বেরোবে। তাহলে কি হবে? তাহলে এখানে আমার কটা বেরোচ্ছে ইলেকট্রন? দুটো। তাহলে প্রথম একটা বেরোবে কোথা থেকে? 4s এর ক্ষেত্রে আমার একটাই ছিল, সেই একটা আমার এখান থেকে বেরিয়ে গেল, তারপর একটা বেরোবে আমার 3d থেকে। তার মানে কি হবে? এটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d4। এটা হলো ক্রোমিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস। বোঝা গেল? ব্যাস, এই মোটামুটি আমাদের ফলে আমরা ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে একটা ডিটেইলসে মোটামুটি একটা জানলাম। ঠিক আছে, এই পর্যন্তই থাক।